হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাবস্পোর্ট 20 আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমরা খুবই লেটেস্ট একটা সিনেমা এক্সপ্লেন করতে চলেছি, যে সিনেমাটি খুব সম্প্রতি মুক্তি পেয়েছে। আর এই সিনেমাটির নাম হচ্ছে দ্য ফল গাই। তো যাই হোক, এই সিনেমার কাহিনী আমি যদি কয়েক লাইনে বলতে যাই, সেটা হবে হচ্ছে, ধরো সালমান খান একজন নায়ক। তো সালমান খানের যে স্টান্ট গুলো করতে হয় সেগুলো তার সালমান খান নিজে করতে পারে না। ওই যে ডেঞ্জারাস স্টান্ট গুলো তার মতো একজন বডি ডাবল বা তার মতো দেখতে একজনকে দিয়ে করানো হয়। তো মনে করো সালমান খান একটা কুকাম করে ফেলছে, এখন সালমান খানকে বাঁচানোর জন্য ওই বডি ডাবলকে মনে করে কিভাবে ফাঁসানো যায়, এটা নিয়ে এই সিনেমাটি এবং ওই বডি ডাবল কিভাবে নিজেকে বাঁচাবে তা নিয়ে আর কি পুরো সিনেমাটির কাহিনী এগিয়ে যাবে। তবে সিনেমার কাহিনীটা একটু বেশি কমপ্লিকেটেড, তবে তারপর আমি চেষ্টা করবো আমার তরফ থেকে যতদূর বোঝানো পসিবল বোঝানোর জন্য। তো ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে চলো আমরা সরাসরি মূল ভিডিওতে যাই। এবং তুমি যদি বিজ্ঞাপন স্কিপ করতে চাও, খুব সুন্দর একটা সিস্টেম রয়েছে, ডিসক্রিপশনে যাও, ড্রশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যেতে পারো, কিংবা চাইলে বিজ্ঞাপন দেখতেও পারো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো সিনেমার শুরুতে আমাদের কোল্ড নামের একটা স্টান্টম্যানকে দেখানো হয়। দেখতে পাচ্ছ খুবই পরিচিত একজন মুখ, এবং এই নায়কটির নাম হচ্ছে রায়ান গসলিং। এবং সে বিগত কয়েক বছর ধরে ভয়ঙ্কর সব স্টান্ট করে এসেছে এবং তার হলিউডে যথেষ্ট নামডাক রয়েছে। এবং সে নতুন একটা সিনেমাতে কাজ করছে, এবং এই সিনেমাতে কাজ করতে গিয়ে জোডি নামের যে একটা ক্যামেরাম্যান অপারেটর রয়েছে তার সাথে তার সম্পর্ক হয়ে যায়, মোটামুটি ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ। এবং জোডি নামে যে মেয়েটা রয়েছে, যে ক্যামেরাম্যান, তার একদিন স্বপ্ন সে অনেক বড় ডিরেক্টর হবে, এবং এরা একসাথে মেলামেশা করতে করতে প্রেমেও পড়ে যায়, এবং মাঝে মধ্যে তারা করে কি মুভির সেটে গোপনে দেখা করে রাশি বিক্রম যুদ্ধও খেলে। আর এরপর আমাদের এই সিনেমার মধ্যে যে সিনেমা, সেই নায়ককে দেখানো হয় যার নাম হচ্ছে টম। এটা কিন্তু আমাদের সিনেমার নায়ক নয়, সিনেমার মধ্যে যে সিনেমা হবে তার নায়ক আর কি। এবং তার বডি ডাবল হিসেবে আমাদের নায়ক কল্ট কাজ করে। তো এখানে আমরা দেখতে পাই যে আমাদের নায়ক যখন স্টান্টম্যান হিসেবে কাজ করে, তখন যে মেইন নায়ক সে বলে ওর স্টান্ট আমার পছন্দ হয়নি, এবং তখন এই সিনেমার যে প্রডিউসার যার নাম হচ্ছে গেল, ওই মহিলা, সে আমাদের কল্টকে আবারও বলে ওই স্টান্টটি পুনরায় করার জন্য। আর এটা ছিল একটা বড় বিল্ডিং থেকে নিচে পড়ার দৃশ্য। তো এখানে যখন এই স্টান্টটি আবার করতে যায়, তখন সেফটি ইনস্ট্রুমেন্ট ঠিক মতো কাজ করার না কারণে কলটা একবারে নিচে পড়ে যায় এবং মারাত্মকভাবে আহত হয়ে যায়। তবে তারপরেও হসপিটালে যাওয়ার আগে সে থামস আপ করে সবাইকে ইশারায় বোঝায় যে না, আমি ঠিক আছি, হাত পাও চারটা গুড়া হয়েছে তো কি হয়েছে, আমার এই আঙ্গুলে এখনো ঠিক আছে। তো যাই হোক, এর 18 মাস পরের আমাদের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই কলটা একটা রেস্টুরেন্টের পার্কিং এর দায়িত্বে কাজ করছে, মানে গাড়ি ঘোড়া আসবে সেগুলোকে পার্ক করাবে। আর ওই অ্যাক্সিডেন্ট থেকে রিকভার করতে প্রায় 8 মাস সময় লেগে গিয়েছে। আর অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে অবশ্যই ফল গাই বলতে ডাকতে শুরু করে। আর এই কারণে সে দুঃখে ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়ে এবং ফিল্ম ইন্ডাস্ট্রিজের কারোর সাথে যোগাযোগ না করে গত প্রায় 1 বছর ধরে এখানেই কাজ করছে। কিন্তু হঠাৎ করে এক রাতে কল্টের কাছে প্রডিউসার গেইলের কল আসে, এবং গেইল তাকে হঠাৎ করে বলে যে নায়ক টমকে নিয়ে সে অনেক বড় বাজেটের একটা সিনেমা করবে, আর এই সিনেমার স্টান্টম্যান হিসেবে তোমাকে প্রয়োজন। তো এই জন্য সে কল্টকে অস্ট্রেলিয়া আসতে বলে, বাট কল্ট ডাইরেক্ট মানা করে দেয়, সে আর সিনেমা করবে না। বাট তখন গেইল কল্টকে বলে এই সিনেমাটি কিন্তু জোডি ডিরেক্ট করছে, এবং জোডি নিজে তোমাকে আসতে বলেছে। জোডি মানে তো বুঝতেই পারছো, যার সাথে ওর প্রেম ছিল যখন ওই স্টান্টম্যান ছিল, ক্যামেরাম্যান জোডি আর কি, এবং ওর প্রথম এটা ডিরেক্টিং সিনেমা আর কি। তো যাই হোক, কল্টের কাছে তখন মনে হয় এটা জোডির প্রথম ডিরেক্টেড সিনেমা হতে চলেছে, এর মাধ্যমে ওর স্বপ্ন পূরণ হতে চলেছে। তো ঠিক আছে, আমি যাই, মানে শুধুমাত্র জোডির কথা শুনে ও অস্ট্রেলিয়া চলে যায়। তো এখানে আসার পরে কল্টের চেহারা বিশাল একটা 3D স্ক্যানারে স্ক্যান করা হয়, যাতে পরে কল্টের চেহারা পরিবর্তন করে হুবহু টমের চেহারা বসানো যায়। মানে তোমরা তো জানোই যে স্টান্টটা কিভাবে কাজ করে, কষ্ট করবে একজন, পরে এডিটিং করে মনে করো নায়কের চেহারা বসিয়ে দেওয়া হবে। তো এখানে কল্টের সাথে
সাথে তার পুরনো বন্ধু স্টান্ট কোঅর্ডিনেটর ড্যানের দেখা হয়, আর ড্যান কলকে সরাসরি সেটে নিয়ে আসে। তো এখানে আমরা জেডিকেও দেখতে পাই, সে শুটিং এর সকল প্রস্তুতি নিচ্ছিল। তবে কল্টের সাথে প্রথমেই জেডির দেখা হয় না, কারণ জেডি তখন অনেক বড় ডিরেক্টর, মানে মোট কথা ডিরেক্টর, কল্ট হচ্ছে সাধারণ একটা স্টান্টম্যান। আগেই দেখা করে না, বাট কল্ট যখন রাস্তার বালি চেক করে যেখানে স্টান্ট করতে হবে তখন দেখতে পায় যে এখানকার বালিগুলো অনেক ঝরঝরে এবং এখানের উপর দিয়ে গাড়ি চালালে গাড়িটা আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই বিষয়টা সে তার বন্ধু ড্যানকে জানায়। আবার এখানে উল্লেখ্য, ক্যামেরা থেকে ডিরেক্টরের বোনে যে আমাদের নায়িকা জোডি, সেও কিন্তু জানতো না যে স্টান্টম্যান হিসেবে কল্টকে আনা হয়েছে। তো এই জন্য সে ড্যানকে তাড়াতাড়ি স্টান্ট শুরু করতে বলে, আর ড্যানও তখন কল্টকে বোঝায়, দেখো এই মুভি হিট করার জন্য এই স্টান্টটি জোডির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। জোডি মানে আমাদের নায়িকা, অবশ্যই বুঝতে পারছো। তো যাই হোক, কল্ট তখন নায়িকা জোডির জন্য রাস্তা খারাপ হওয়ার সত্ত্বেও স্টান্টটি করতে রাজি হয়ে যায় এবং আমরা দেখি চারদিকে ক্যামেরা, ওর গাড়ি চলছে আর রাস্তা বিস্ফোরণ হচ্ছে, চারদিকে স্টান্ট শুরু হয়ে গিয়েছে। কিন্তু কল্টের গাড়িটা বিস্ফোরণের মাঝ দিয়ে এগিয়ে যখন যেতে থাকে, হঠাৎ করে কন্ট্রোল হারিয়ে একটা ক্যামেরাও ভেঙে যায় এবং ওর গাড়ি উল্টে যায়। তবে তারপর ওই স্টান্টটা জোডির অনেক পছন্দ হয়, অসম্ভব পছন্দ হয়। এবং এরপর সে যখন ওই স্টান্টম্যানকে ধন্যবাদ জানাতে আসে তখন তো হতবাক হয়ে যায়, এটা তো কল্ট। বাট কল্টকে দেখে জোডি উল্টারও রেগে যায়, কারণ কল্ট এখান থেকে জোডিকে কিছু না জানিয়ে, কাউকে কিছু না জানিয়ে চলে গিয়েছে এবং গত 1 বছরের মধ্যে সে কারোর সাথে যোগাযোগ করেনি। আর এখানে কল্টও জানতে পারে যে ওকে জোডি ডাকেনি, বরং জোডি জানেই না যে কল্ট এখানে এসেছে, বরং প্রডিউসার গেল তাকে মিথ্যা বলে এখানে নিয়ে এসেছে। তো যাই হোক, জোডি তখন কল্টকে এখান থেকে চলে যেতে বলে, বাট ড্যান তখন উল্টো আমাদের নায়িকা জোডিকে বোঝায় এরপরে আগুনের যে শুটিংটা রয়েছে সেটা কল্টের চেয়ে ভালো আর কোনো স্টান্টম্যান আমাদের কাছে নেই, তো তোমার নিজের স্বার্থকে রাখতেই হবে। তো এইদিকে আবার জোডিও রাজি হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই ডিরেক্টর জোডি আমাদের নায়িকা, আমাদের নায়ক কল্টের সাহস হইলে আগুন লাগিয়ে একটা টেক নেয় এবং কল্ট প্রথম টেকে অনেক পারফেক্ট একটা স্টান্ট করে সবাইকে তাক লাগিয়ে দেয়। কিন্তু আমাদের নায়িকার মনে জ্বলছে হচ্ছে তোমার প্রতিশোধের আগুন। সে আমাদের কল্টকে দিয়ে বারবার একই স্টান্ট করাতে থাকে। তো কল্ট তখন বিরক্ত হয়ে যায়, আর তখন জোডি করে কি মাইক নিয়ে এই সিনেমার কাহিনী বোঝানোর বাহানায় তার নিজের রাগ ঝাড়তে থাকে কল্টের উপর। সে বলে, মনে করে সিনেমার কাহিনী হচ্ছে এই সিনেমার হিরো একটা এলিয়েন মেয়েকে ভালোবাসে, কিন্তু একদিন ওই হিরোর সাথে একটা দুর্ঘটনা ঘটে আর তারপর সে ওই এলিয়েন মেয়েটাকে কোনো কিছু না জানিয়ে অনেক দূরে চলে যায়। আর এদিকে প্রেমিকা বুঝতে পারছিল না যে সে কি দোষ করেছে, কেন তাকে ছেড়ে চলে গেল কোনো কিছু না বলে। তাহলে কি ও আমাকে কখনো ভালোবাসে না, আমাকে কি ধোকা দিয়ে চলে গিয়েছে? তো এই প্রশ্নগুলোর উত্তরে হিরো এখন কি বলবে? তো কল তখন বুঝে যায় যে ওকে এই কথাগুলো বলছে। তো কল তখন মাইক নিয়ে বলে, এখন আমার মনে হয় হিরোর উচিত এই কথা বলা যে সে তার ভুলের জন্য অনেক বেশি পস্তাচ্ছে, কারণ সে যাকে ভালোবাসতো তারপরেও দূরে সরে গিয়েছে, এখন সে ভয় পাচ্ছে তার সামনে মুখ দেখাবে কিভাবে বা তাকে আর জীবনে ফেরত আনতে পারবে কিনা। কিন্তু নায়ক এই ভুলটা ঠিক করতে চায়। তো এই কথা বলে কলটা আরেকটা টেক দেয় এবং এই টেকটা স্বয়ং সম্পূর্ণ হয়। আর তারপর কল সন্ধ্যায় গিয়ে গেলের কাছে জিজ্ঞাসা করে যে আপনি কেন মিথ্যা বলে আমাকে নিয়ে আসলেন। তখন গেল কলকে একটা গোপন কথা বলে যে এই সিনেমার আসল যে নায়ক টম, সেই সিনেমার প্রথম 8-10 মিনিট শুটিং করার পরে ড্রাগসের চোখ করে পরে খারাপ মানুষের সাথে মিশে মিশে কোন একটা খারাপ কাজে ফেসে গিয়েছে এবং পুলিশ তাকে খুঁজছে, আর এই কারণে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই জন্যই কলকে ওর বদলে অভিনয় করতে হবে যাতে পরে এডিটিং করে সিনেমাটা কোনো রকমের চালিয়ে নেওয়া যায়, কারণ নায়কের যে বাজেটের টাকা ছিল সে টাকা নায়ক অলরেডি নিয়ে ফেলেছে প্রথমেই এবং এই সিনেমার সেটের পেছনে অনেক বেশি টাকা খরচ হয়ে গিয়েছে। তো কোনো মতেই আমরা চাচ্ছি না সিনেমার কাজ বন্ধ হোক। তো কল তখন প্রডিউসারকে বুদ্ধি দেয়, আপনি পুলিশের কাছে যান যে টম কোথায় রয়েছে, পুলিশ খুঁজে বের করুক। কিন্তু গেইল বলে, যদি এখন একটা স্ক্যান্ডাল বের হয় নায়কের, তোমার কি মনে হয় সিনেমা চলবে? তবে তুমি একটা কাজ করতে পারো, তুমি নিজেই টমকে খুঁজে আনার জন্য যাও। আর যেহেতু এটা জোডির প্রথম সিনেমা, এই সিনেমার কাজ যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু তোমার গার্লফ্রেন্ড জোডির কেরিয়ার ধ্বংস হয়ে যাবে। তো জোডির কথা বলে আবারও আমাদের ওই কলকে ইমোশনাল করিয়ে ফেলা হয় এবং আমাদের কল রাজি হয়ে যায় যেভাবে হোক সে টমকে খুঁজে বের করবে। তবে সে এখন বলে যে আমি ক্লান্ত, আমাকে একটা হোটেল রুম দিয়ে আমি বিশ্রাম করতে যাব। তো তখন প্রডিউসার করে কি নায়ক টমের ফ্ল্যাটের কোড দিয়ে দেয়, মানে চাবি দিয়ে দেয়। তো বিষয়টা চিন্তা করো, বিষয়টা কিন্তু আসলে একটা ভাববার বিষয় যে ডাইরেক্ট নায়কের ফ্ল্যাটের চাবি দিয়ে দিল একজন স্টান্টম্যানকে। তবে কল্টের মাথায় এরকম কোনো 7-5 বুদ্ধি আসে না। ও করে কি ডাইরেক্ট টমের ফ্ল্যাটে যাওয়ার জন্য গাড়িতে যখন বসে তখন ওর জোডির সাথে কাটানো পুরোনো স্মৃতিগুলো মনে হয় এবং ও কাঁদতে শুরু করে। আর তখন সেখানে জোডি চলে আসে আর কল্টকে কাঁদতে দেখে বলে, দেখো আমার এখন অনেক ভালো লাগছে যে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। আর এই কথা বলে জোডিও গাড়িতে বসে পড়ে। আর তারপর কল্ট জোডিকে বলে, আমি যখনই তোমার কাছে মাপ চাওয়ার কথা ভাবতাম তখন আমি ভাষা হারিয়ে ফেলতাম যে আমি তোমাকে কি বলবো। আর জোডি তখন বলে, আচ্ছা ঠিক আছে, তবে যতদিন এখানে রয়েছে এখন আর আমাকে প্রেমিকা ভেবো না, আমি কিন্তু তোমার বস ডিরেক্টর, হ্যাঁ প্রফেশনালের মতো ব্যবহার করো। আর একটা হাসি দিয়ে চলে যায়। আর এরপর কল্ট করে কি টমের ফ্ল্যাটে এসে পাসওয়ার্ড দিয়ে বাসায় ঢোকে। আর টম তো এখানে থাকার কথাও নয়, কারণ টমের তো খোঁজই নেই। তো ও নিজের জন্য কফি বানাচ্ছিল, বাট ওই মুহূর্তেই টমের গার্লফ্রেন্ড পেছন থেকে একটা তরল নিয়ে এসে কল্টের উপর হামলা করে এবং জিজ্ঞেস করে তুই এতদিন কোথায় ছিলি। বাট কল্ট তার হামলা থেকে বেঁচে যায় এবং দেখতে পায় যে এটা তো নকল তরল। আর তখন টমের গার্লফ্রেন্ড জিজ্ঞাসা করে তুমি টমের ঘরে চোরের মতো কি করছো। কল্ট তখন জানায় আমাকে প্রডিউসার পাঠিয়েছে টমকে খোঁজার জন্য। আর তখন টমের গার্লফ্রেন্ড জানায়, দেখো টম এই মুহূর্তে কোথায় রয়েছে আমি জানি না, বাট টম প্রায় একটা ক্লাবে যেত এবং একটা ড্রাগ ডিলারের সাথে ওর খুব সম্পর্ক ছিল। আর ওই ড্রাগ ডিলারের মাথায় চিতাবাঘের মতো ট্যাটু করা রয়েছে। তো কল্ট তখন করে কি টমের মতো সাজ দিয়ে, যেহেতু ওদের প্রায়
সেম চেহারা ওই ড্রাগ ডিলার সাথে দেখা করতে চায়, কিন্তু ওই ডিলার করে কি কল্টের ড্রিঙ্কসে ড্রাগ মিশিয়ে দেয়। মূলত টম গিয়ে এটাই করতো, মালটাল খেয়ে মনে করো যে মস্ত ফুর্তি করতো। তো ওটা খেয়ে কোল্টের অবস্থা খারাপ হয়ে যায়, সে আজব আজব জিনিস দেখতে থাকে, চারপাশে আতশবাজি ফুসতে দেখে। তবে ওকে তো ড্রাগ ডিলারকে ধরতে হবে, ওর কাছ থেকে জানতে চাইবে যে টম কোথায় থাকতে পারে বা টম আরো কোথায় কোথায় যায়। তো কারিকে ড্রাগ ডিলারের লোকজনদেরকে মারতে থাকে, আর ড্রাগ ডিলার এই সুযোগে করে কি সেখান থেকে একটা ট্যাক্সি নিয়ে পালিয়ে যেতে থাকে। বাট কল্ট ওকে থামানোর জন্য নিজে ট্যাক্সির সামনে দাঁড়িয়ে যায় এবং ট্যাক্সির সাথে বাড়িও খায়, কারণ ও যেহেতু স্টান্টম্যান এগুলো করে অভ্যাস রয়েছে। তবে ট্যাক্সি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ট্যাক্সি ড্রাইভার সেখানেই গাড়ি থামিয়ে দেয়, কারণ বুঝতেই পারছে এটা প্রাইভেট গাড়ি না, এটা ট্যাক্সি, তাদের জবাবদিহিতা আছে। তো এরপর কল্ট করে ওই ড্রাগ ডিলারকে ধরে ফেলে এবং সে জিজ্ঞাসা করে টমের সাথে আর কার কার কানেকশন রয়েছে বল। তো ওই ড্রাগ ডিলার তখন ভয়ে ভয়ে কল্টকে বলে, দেখো আমি কিছু জানি না, টম তার সিকিউরিটি হেডের মাধ্যমে আমার কাছ থেকে ড্রাগ নিত এবং তুমি যে এখানে আসবে আমরা আগে থেকেই জানতাম, আর এই জন্য আমরা তোমার মদে ড্রাগ মিশিয়ে দিয়েছিলাম, আর এই টাকাটা টমের সিকিউরিটি হেডই দিয়েছিল, এর বেশি আমি আর কিছু জানি না। তো কল্ট এরপর টমের যে সিকিউরিটি হেড রয়েছে তার ঠিকানা জানতে চায়, মানে ওই নায়কের যে সিকিউরিটি হেড মানে বডিগার্ডদের হেড। তো এটা জানতে চাইলে ওই লোকটা করে কি জাস্ট একটা হোটেলের ঠিকানা দেয় এবং বলে সেখানে কেভিন নামের একজন রয়েছে যার কাছে একটা ফুড প্লেট চাইলে সে ওই সিকিউরিটি গার্ডের চাবি দিয়ে দেবে। তবে আমাদের নায়ক কল্টের এত পরিমাণ নেশা চড়ে গিয়েছে যে সে সামনে আবল তাবল জিনিস দেখতে পায়, যেমন একটা আবল তাবল ইউনিকর্ন ঘোড়াও দেখতে পাচ্ছ। আর এরপর কল্ট যখন হোটেলে যায় সেখানে সে জোডিকে দেখতে পায়, আর ওই মুহূর্তেই গেল এসে জোডিকে নিয়ে যায় জোর করে, মানে কথা বলতে দেয় না, কিন্তু কল্ট সেখানে কেভিনকে পেয়ে যায়। মানে কেন যেন আমার কাছে মনে হচ্ছে সবকিছু প্রি প্ল্যান করা আর কি, সিনেমা দেখে এরকম কিছু মনে হচ্ছে। তো কল্ট যখন কেভিনকে পায় তার থেকে চাবি নিয়ে বারবার চেষ্টা করে দরজা খুলতে, কিন্তু দরজা খুলতে পারে না। কিন্তু এক পর্যায়ে সে যখন দরজা ভেঙে ফেলে তখন রুমে ঢুকে একটা লাশ দেখতে পায় বাথটাবে, যেটাকে বরফ দিয়ে ঢেকে রাখা হয়েছে। তো তখন সে গেলকে মানে প্রডিউসারকে কল করে, যে আমি পুলিশকে জানাই যে এই রুমে এগুলো রয়েছে। বাট প্রডিউসার গেল তাকে এমনটা করতে না করে। আর এদিকে আমরা দেখি কল তো নেশা করে এসেছে, মানে মাথায় তো নেশা চড়েছে, ও গাড়িটা রং সাইডে রেখেছিল, তাই ওর গাড়ির কাছে পুলিশ এসেছে। তো এর জন্য কল তখন করে কি পুলিশকে ওই লাশ দেখানোর জন্য হোটেলে নিয়ে আসে। বাট ইতিমধ্যে ওই লাশটা গায়েব হয়ে গিয়েছে। তো কল পুরো কনফিউজড হয়ে যায় যে আমার সাথে এগুলো কি হচ্ছে, বা আমি নতুন কোনো ঝামেলায় জড়িয়ে পড়ছি নাকি আমি নেশা করে উল্টো পাল্টো কিছু দেখেছি। তো ওর বন্ধুর কাছে এগুলো বলে, তোর বন্ধু বলে না তুমি নেশার কারণে উল্টো পাল্টো জিনিস দেখেছো, আমার কাছে তো মনে হয় না তোমাকে কেউ ফাঁসাবে, কে ফাঁসাতে পারে, তোমার সাথে কার শত্রুতা থাকতে পারে। তো যাই হোক এরপর আমরা দেখি জোডি করে কি কলকে দিয়ে অনেক লম্বা একটা শুটিং করায়, আর শুটিং ভালো হয়। জোডি ওকে সন্ধ্যার পার্টিতে আসতে বলে, কিন্তু তখনই গেল আসে কল্টের কাছে এবং বলে তোমার কাজ শেষ, তুমি তাড়াতাড়ি আমেরিকা ফিরে যাও, এই যে অস্ট্রেলিয়া থেকে আমেরিকা যাওয়ার টিকিট, তুমি কাউকে কিছু না জানি আগে যেমন গিয়েছিলে ডাইরেক্ট ওভাবে চলে যাও। বাট কল্টের কাছে জিনিসটা খটকা লাগে, ঘটনা কি? তো কল্টের পর যখন গাড়িতে বসেছিল তখনই সে নায়ক টমের কুত্তাকে দেখতে পায়। তো কুকুরটিকে দেখার পরে সে টমের যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল এলমা, মানে নায়কের যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তাকেও দেখতে পায়। তো এলমার কাছে কল্ট জিজ্ঞাসা করে যে তোমার নায়ক কই, তোমার নায়কের বদলের পুরো শুটিং তো আমিই করলাম, যেখানে আমি খালি স্টান্টে শুটিং করার কথা ছিল, কিন্তু নায়কের শুটিং পর্যন্ত আমি করলাম, পরে সবগুলো ফেস বসিয়ে দিবে, এটা কি শুটিং হচ্ছে? তো এলমা তখন বলে টমের ফোন আমার কাছে রয়েছে, বিশাল বড় ঘাপলা রয়েছে, টমের বডিগার্ডটা তো এটা নেওয়ার জন্য আমার পেছনে পড়ে রয়েছে, কারণ এই ফোনের মধ্যে টমের অনেক গোপন তথ্য রয়েছে। তো কল্ট এখানে কোনোভাবে এলমাকে কনভিন্স করে ফোনটা নিয়ে নেয়, আর তখনই টিমের সিকিউরিটি এসে ওদের দুজনকে ইলেকট্রিক শক দিয়ে এলমাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়। তবে এখানে একটা জিনিস খেয়াল করো, এলমা হুদাই কেন টমের গোপন জিনিস নিয়ে এখানে আসবে এবং সিকিউরিটি গার্ডও এখানে টাইম মতো চলে আসলো, শুধুমাত্র এলমাকে কিডন্যাপ করে নিয়ে গেল, কল্টকে কিন্তু নেয়নি। কিন্তু তখন কল্ট করে কি এলমাকে বাঁচাতে টমের কুকুর টিনে সিকিউরিটি গার্ডদের ফলো করে এবং তাদের সাথে প্রচুর মারামারি করে এবং একসময় সকল সিকিউরিটি গার্ডদের মেরে এলমাকে বাঁচিয়েও নেয়। আর এরপর কল্ট সন্ধ্যায় সেই পার্টিতে আসলে দেখতে পায় সবাই চলে গিয়েছে, বাট ওর একমাত্র বন্ধুটা সেখানে রয়েছে ড্যান। তো ওরা দুজনে মিলে ফোনটি আনলক করার চেষ্টা করে, বাট এখানে কল্টের মনে পড়ে টম তার সবকিছু তো কাগজে পত্রে টাঙিয়ে রাখে, তার মানে ওর ফ্ল্যাটে গেলে মনে হয় তথ্য পেতে পারি। তো ফ্ল্যাটে গিয়ে ও পাসওয়ার্ড খুঁজে পায় ফোনের এবং ফোনটি আনলক করলেও একটা ভিডিও পায়, যার মধ্যে একটা ভিডিও দেখতে পায় যে টম তার আরেকটা যে বডি ডাবল রয়েছে হেনরি তাকে মেরে ফেলেছে। আর এই হেনরির লাশটাই মূলত কল্ট সেই হোটেলে দেখেছিল, কিন্তু পুলিশকে ডাক দেওয়ার পরে সেই লাশটা সরিয়ে ফেলা হয়েছে। আর তখনই ওরা টিভি নিউজে দেখতে পায় হেনরির মরার সংবাদ প্রচার করা হচ্ছে এবং ওই রুম থেকে শেষবারের মতো আমাদের নায়ক কল্টকেই বের হতে দেখা গিয়েছে। তো আমাদের নায়ক মানে স্টান্টম্যান কল্ট পুরো বুঝতে পারে ওকে তো সিস্টেম মতো ফাঁসানো হয়েছে, মানে যা যা হয়েছে সবকিছু প্ল্যান মাফিক করা হয়েছে। আর ওই মুহূর্তে টমের সিকিউরিটি টিম এসে ওদের উপর গুলি করতে শুরু করে, একটা গুলি এসে টমের ফোনে লাগে, মানে নায়কের ফোনে, ফোনটি নষ্ট হয়ে যায়। আবার এদিকে আমাদের নায়ক গুলি থেকে বাঁচতে লাভ দিয়ে একটা বোটের উপর এসে পড়ে, আর ওই বোটেই মূলত নায়ক টম মেয়ে আর মদ নিয়ে ফুর্তি করছিল। তো টম এখানে করে কি আমাদের কল্টকে বেঁধে ফেলে এবং ওর উপর টর্চার করে, বলে তোর হাতে যে আমার ফোনটা থাকবে এটা তো আমার প্ল্যানে ছিল না, তো ফোনটা দে। আর এখানে নায়ক টম আরো কিছু স্বীকার করে যে আজ থেকে 2 বছর পূর্বে কল্টের যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা সে ইচ্ছে করে করিয়েছিল, কারণ সেটের সবাই ওর চেয়ে কল্টকে অনেক বেশি পছন্দ করতে শুরু করেছিল এবং ও ভয় পাচ্ছিল ওর নায়কের জায়গাটা আবার না নিয়ে নেয়। এজন্য টমের ইগো হার্ট হয় এবং সে প্ল্যান করে আমাদের কল্টকে দুর্ঘটনায় ফেলে। তো কল্ট তখন জিজ্ঞাসা করে তুমি হেনরিকে কেন মেরেছো? তো নায়ক টম তখন বলে ওকে নিয়ে একদিন আমি পার্টিতে গিয়েছিলাম, ও সবার সামনে বলেছিল যে টমের সকল স্টান্ট ও নিজে করে, তো এই জন্য রেগে আমি ওকে মেরে ফেলেছি। আর এরপর যখন আমি গেলকে এটা জানাই, প্রডিউসার গেলকে,
সে আমাকে কিছুদিনের জন্য লুকিয়ে থাকতে বলে এবং বলে চিন্তা করো না, যে কাউকে ফাঁসিয়ে দেবো, আর এখানে যাতে তুমি আসো এজন্যই প্রডিউসার তোমার গার্লফ্রেন্ড জোডিকে এই সিনেমার ডিরেক্টর বানিয়েছে। আর তারপর তুমি আসার পরে তোমার চেহারা স্ক্যান করে নেওয়া হয়েছে ওই সিনেমার জন্য নয়, যাতে ওই মার্ডার হওয়ার, আমি যে মার্ডারটা করেছি ওটার ভিডিও তোমার সাথে এডিট করে তোমাকে প্রমাণ করা যায় যে তুমি হেনরিকে মেরেছো। আর এখন আমরা তোমাকে মেরে ফেলবো যাতে মনে হয় তুমি সুইসাইড করেছো, আর মাঝখান থেকে আমি বেঁচে যাব। তবে এখানেই ঝামেলা শেষ নয়, তুমি যদি ওই ফোনটা আমাকে না দাও তাহলে তোমার বন্ধু ড্যান আর তোমার গার্লফ্রেন্ড জোডিকে তো আমি টর্চার করে মেরে ফেলবো। তখন কল্ট বলে হালার পর হালা, তোর লোকজনই গুলি করে ফোনটা নষ্ট করে ফেলেছে। তো এই কথা শুনে টম তো আরো খুশি হয় এবং বলে তাহলে তো মাশাল্লাহ, তাহলে তো এখন তোকে মেরে ফেলতে হবে, আমাদের আর কোনো ঝামেলাই নেই। তো এরপর কল্টকে পেট্রোল দিয়ে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার জন্য পেট্রোল ঢালতে শুরু করে, বাট কোল্ট তখন করে কি চিল্লানোর বাহানায় ওর মুখে অনেক পেট্রোল ভরে নেয়। আর তারপর যখন কল্টকে জ্বালাতে যাবে তার আগেই করে কি কল্ট উল্টো পেট্রোল ছিটিয়ে ওই সিকিউরিটি হেডকে পুড়িয়ে দেয়। আর এরপর কল্ট সেখান থেকে পালাতে শুরু করে, আর কল্টের পেছনে টমের লোকজন গুলি করাও শুরু করে দেয়। কিন্তু কল্ট ততক্ষণে নিজেকে ছাড়িয়ে নিয়েছে, কারণ বুঝতে পারছো একটা স্টান্টম্যান অনেক শারীরিক কসরত জানে। তো করে কি ফোন বের করে জডিকে মানে গার্লফ্রেন্ডকে কল করে এবং বলে যে হেনরিকে আমি খুন করিনি, মানে বুঝতেই পারছো নিউজে তো ছড়িয়ে পড়েছে কল্টই খুন করেছে, এইভাবেই তো সাজানো হয়েছে সবকিছু। এবং ও জডির কাছে এটাও বলে যে ওই দুর্ঘটনা ঘটার পরে আমি নিজে ভেঙে পড়েছিলাম, আমি নিজেকে ব্যর্থ ভেবেছিলাম যে আমি হেরে গিয়েছি, আর আমি ভেবেছিলাম এই হেরে যাওয়া লোকটিকে তুমি আপন করে নেবে না, এই জন্য আমি দূরে চলে গিয়েছিলাম। আর তারপর কল্ট কাঁদতে কাঁদতে বলে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি তোমার কাছ থেকে দূরে যাওয়ার জন্য। তো এই কথা শুনে জডি ইমোশনাল হয়ে পড়ে এবং বুঝতে পারে কল্ট তাকে অনেক ভালোবাসে। আর তারপর কল্ট জডিকে আসল সত্যটাও জানায় যে টমি ওকে ইচ্ছে করে এই অ্যাক্সিডেন্টটা করিয়েছিল। কিন্তু তখন টমের লোকজন কল্টের উপর লাগাতার গুলি চালাতে শুরু করে। তো জডি যখন এই গুলির শব্দ পেয়ে তো ভয় পেয়ে যায়। আর কল্ট তখন জডিকে বলে তুমি প্লিজ বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, যদি আমি বেঁচে ফিরে আসতে পারি আমরা সারা জীবন একসাথে থাকবো। তো এই কথা বলেই কল্ট করে কি তার বোটটাকে তেলের পাম্পে ঢুকিয়ে দেয় এবং এখানে অনেক বড় একটা ব্লাস্ট হয় এবং সব জায়গায় নিউজ করা হয়, মানে নিউজ চ্যানেলে প্রচার করা হয় যে কল্ট সুইসাইড করেছে। এবং এরপর হেনরির মার্ডার করার ভিডিওটাও প্লে করা হয়, যেখানে দেখা যায় কল্টই হেনরিকে মার্ডার করেছে হিংসা করে, যে আমার জায়গায় তুই কাজ করছিস নায়ক টমের সাথে। কিন্তু এদিকে আমরা কল্টকে জীবিত অবস্থায় দেখতে পাই, কারণ ও বিস্ফোরণ হওয়ার আগেই পানিতে ঝাঁপ দিয়ে বেঁচে গিয়েছিল। তো পরদিন জডি যখন কল্টের মৃত্যুর ভিডিও দেখছিল আর কাটছিল, তখনই এলিয়েনের ড্রেস পরে একজন তার রুমে আসে। তো জডি তো সেই লেভেলের পিটুনি দেওয়াকে, বাট এখানে মার খাওয়ার পরে ওই এলিয়েন করে কি থামস আপ দেখালে জডি বুঝতে পারে যে এটাই তো কল্ট, ও কখনো মারা যায়নি। তো কল্ট এখানে জডিকে সব সত্য বলে যে এই সব প্ল্যান হচ্ছে প্রডিউসার গেইলের, সে তোমাকে ডিরেক্টর বানিয়েছে, তারপর আমাকে এখানে ডেকে আনিয়েছে, প্রথমে আমার ফেস স্ক্যান করিয়েছে, তারপর এআই দিয়ে আমাকে খুনি সাজানো হয়েছে এবং এর সবকিছু একটা মাস্টার মাইন্ড করে করা হয়েছে। কিন্তু তখনই রুমে গেল চলে আসে এবং বলে টম ফিরে এসেছে, আমরা এখন ওকে দিয়ে শুটিং শুরু করতে পারবো, কিন্তু একটা গাড়ির জাম্পের শুটিং রয়েছে, ওই স্টান্টটিও করতে যাচ্ছে না। তো আমাদের আরেকটা বডি ডাবল বা স্টান্টম্যান দরকার। মানে প্রডিউসারের প্ল্যানটা তো বুঝেছো, টমের ওই খুনের দায়টা আমাদের নায়কের উপর দিয়ে চাপিয়ে দিয়েছে। এখন তো টম ফ্রি এবং শুটিংও শেষের দিকে, শেষ প্রায়, আর পুরো সিনেমা শুটিং তো করেছে হচ্ছে আমাদের নায়ক কল্ট। কিন্তু লাস্টে তো সবকিছু এডিট করে চেহারা বসিয়ে দেওয়া হবে, কিন্তু লাস্টের যে একটা স্টান্ট রয়েছে গাড়ির স্টান্ট, সেটা টম নিজে করতে যাচ্ছে না, কারণ আমরা জানি টম তো নায়ক, ও তো একটা ভীতু টাইপের লোক। কিন্তু প্রডিউসার গেইলের ধারণাও নেই যে জডি সব জানে, অলরেডি সব জেনে গিয়েছে। তো এই জন্য জডি করে কি গেইলকে বলে আপনি কোনো মতে জাস্ট ওকে গাড়িতে বসাবেন, শুটিং করার কথা বলুন, আমি স্টান্টম্যানের ব্যবস্থা করছি, ঠিক আছে? ওই গাড়িতে স্টান্টম্যানও থাকবে, ওটা পরে আমরা এডিট করে ঠিক করে দেবো। তো যেই কথা সেই কাজ। আর এরপর কল্টের সাথে প্ল্যান করে যে ওই স্টান্টম্যান হিসেবে মাস্ক পরে আমাদের কল্টি যাবে এবং তারপর ওই গাড়ি যখন চালু করবে ওকে মরার ভয় দেখিয়ে ওর মুখ দিয়ে সত্য কথা স্বীকার করিয়ে আমাদের নায়িকার রেকর্ড করিয়ে নিবে, কারণ ওখানে থাকবে মাইক্রোফোন, নায়িকার কাছে থাকবে ক্যামেরা। তো এরপর টমকে ওই গাড়িতে বসানো হয় এবং আমাদের কল্ট করে কি মাস্ক পরে সেই গাড়িতে বসে, আর তারপর সত্যিকারের স্টান শুরু হয়ে যায়। তো টম তো আমাদের কল্টকে দেখেই ভয় পেয়ে যায়, ভয়ে মুতে দেয় এবং সিট বেল্ট দিয়ে মনে করো নায়ককে বেঁধে ফেলে এবং ইচ্ছা মতো গাড়ি চালাতে থাকে। আবার ওদিকে টমের লোকজনও বুঝে ফেলে যে টম তো বিপদে রয়েছে। আর তখন ড্যান করে কি বিস্ফোরণ ঘটায়, মানে আমাদের নায়কের বন্ধু, এবং ওদের গাড়িগুলো উড়িয়ে দেয়, 3টা গাড়ি উড়িয়ে দেয়। আর এরপর কল যখন টম কিনে গাড়ি জাম করতে যাবে তখন টম বলে প্লিজ জাম করিস না, আমি স্বীকার করছি আমি মেরেছি। আর এগুলো জড়িত ক্যামেরাতে সব রেকর্ড করে নেয়। কিন্তু কল তাও থামে না, সে মাউথ গার্ড লাগিয়ে গাড়ি আকাশে উড়িয়ে দেয়। আর এটা দেখে টমের অবস্থা খারাপ হয়ে যায়, টম অজ্ঞান হয়ে যায় এবং গাড়ি নিচে পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং টম জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু তখন গেল করে কি বন্দুক দেখিয়ে রেকর্ড হওয়া ভিডিওর হার্ড ডিস্ক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর তখন তাকে থামাতে আমাদের নায়িকা জডি ঘুষি মারে। আবার এখানে ড্যান এবং যে বাকি ক্রু মেম্বার ছিল তোমার এই শুটিং এর, তারা করে কি টমের লোকজনদের উপর হামলা করে, টমের বডিগার্ডদের উপর। আর টমের যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পারে বডিগার্ডরা হেলিকপ্টার নিয়ে এসেছে ওকে বাঁচানোর জন্য। আবার গেলও জডির কাছ থেকে হার্ড ডিস্কটা নিয়ে পালিয়ে হেলিকপ্টারে চলে আসে। ওরা দুজনেই হেলিকপ্টারে করে পালিয়ে যেতে থাকে। বাট তখন কল্টার জডি ওই ক্রেনালা যে ক্যামেরা রয়েছে সেটা করে যেতে থাকে ওদের পেছনে। তো কল্ট এখানে জডিকে আবারও বলে যদি আমি হার্ড ডিস্ক আনতে পারি তুমি কি আমার সাথে ডেটে যাবে, আমার সাথে কি রুমে যাবে, আমাকে কি বিয়ে করবে? জডি বলে হ্যাঁ অবশ্যই। তখনই আমরা দেখি জেডি কল্টকে ক্রেনের মাধ্যমে হেলিকপ্টারের দিকে ছুড়ে মারে এবং কল্ট লাফিয়ে হেলিকপ্টারতে ধরে ফেলে। আর হেলিকপ্টারের নিচে আমরা কল্টের বন্ধু ড্যানকে দেখতে
পাই যে বিশাল বড় একটা এয়ার ম্যাট্রেস নিয়ে হেলিকপ্টারের নিচ দিয়ে যাচ্ছিল, যাতে কল্ট বলে সেখানেই পড়ে। আর তখন কল্ট করে কি, গেল আর টমের সাথে ফাইট করে ওই হার্ড ডিস্কটা ছিনিয়ে নেয় এবং হেলিকপ্টার থেকে লাফ দিয়ে নিচে এসে এয়ার ম্যাট্রেসের উপরে পড়ে। আর তারপর নায়িকা জোডি দৌড়ে এসে কল্টকে একটা বেকায়দা চুমু খায়। এগুলো তো আর চুমু না, তো থু খাওয়া খাই বলে আর কি, থু খাওয়া খাই। তো যাই হোক, এরপর যখন সিনেমা ফাইনালি রিলিজ হয় আমরা দেখতে পাই যেই সিনেমাতে নায়কের চেহারায় এডিট করে অ্যাকুয়াম্যানের নায়ক জেমস মোমোয়ার চেহারা লাগানো হয়েছে। মানে বুঝতেই পারছো এই সিনেমাটা করেছে হচ্ছে জেমস মোমোয়া। আর এইভাবেই সিনেমাটি রিলিজ দেওয়া হয় এবং সিনেমাটি অনেক হিট হয়। আর ওদিকে টম আর প্রডিউসার তো জেলেই রয়েছে। আর এরপর আমরা দেখি জেডি আর কল্ট ডেটে গিয়েছে আর এখানে সিনেমাটি শেষ হয়। তো যাক, সিনেমাটি যে আমার কাছে খুব ভালো লাগছে এরকমও না, খারাপ লেগেছে এরকমও না, কিন্তু সিনেমাটার IMDb রেট আবার অনেক ভালো। মাত্র মুক্তি পেয়েছে তো এই জন্য IMDb রেটটা একটু ভালো। মে মাসে মুক্তি পেয়েছে, 7 রেট রয়েছে। আস্তে আস্তে রেটিং হয়তো কমে যেতে পারে, 6.5 নেমে আসবে। মানে IMDb-তে 10-এ 7 পাওয়ার মতো রেটিং আলা সিনেমা তো অবশ্যই এটা না ভাই, তবে একবার দেখার জন্য যথেষ্ট ভালো সিনেমা হয়েছে। তো আর তোমরাই বলো এত ভালো সিনেমা কেমনে বানানো সম্ভব? এই গত 1-1.5 বছর ধরে কত গান, কত সিনেমা রিলিজ হয়েছে, আর এত নতুন কাহিনী, আর এত গানের কাজ, সুর কই থেকে আসবে ভাই? তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই। আর গাইজ, যারা ফুল ভিডিও দেখেছো তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা ক্লোথিং স্টোর রয়েছে, তোমরা সবাই সেটা জানো। আর আমাদের ক্লোথিং স্টোরটা একটু ডিফারেন্ট। এর কারণটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো তোমার টি শার্টটি ডিজাইন করে নিতে পারো। মনে করো গুগল থেকে যে কোনো একটা গ্রাফিক্স তুমি ডাউনলোড করে দিলে, বা সামনে কোন গ্রাফিক্স থাকবে, পেছনে কোন গ্রাফিক্স থাকবে, বা তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে তার স্পেশাল ডেতে স্পেশাল একটা টি শার্ট গিফট করতে চাও, তাহলে আমাদের ওখান থেকে তুমি অর্ডার করতে পারো। আর র্যান্ডম স্টোরকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য র্যান্ডমের কো ওনার নাফিসের সাথে মিলে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি, যেখানে তোমরা যদি আমাদের স্টোর থেকে টি শার্ট কেনো তাহলে তোমাকে একটা কুপন দেওয়া হবে। আর সেই কুপনের এক পার্ট থাকবে আমাদের কাছে, এক পার্ট থাকবে তোমাদের কাছে। এবং এই ক্যাম্পেইনটা চলবে হচ্ছে 3 মাস পর্যন্ত। এবং এই 3 মাস পরে আমরা সেই কুপনগুলো নিয়ে লাইভে এসে লটারি করব। আর ওই লটারির মাধ্যমে আমরা অনেক ধরনের পুরস্কার দিতে চলেছি। যেমন এর মধ্যে রয়েছে একটা জিক্সার মোটরসাইকেল, একটা আইফোন, এছাড়াও নগদ 20,000 টাকাও পুরস্কার থাকবে, তার সাথে আরো ছোট বড় অনেক পুরস্কার থাকবে। তো আমি আশা করছি তোমরা সবাই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবে, অন্তত একটা টি শার্ট কিনে হলো, এবং আমাদের এই ক্যাম্পেইনটা সফল করতে সহায়তা করবে। আর আরো বিস্তারিত জানতে তুমি আমাদের পেজে চলে যাও। পেজের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, র্যান্ডম স্টোরের লিঙ্কটা, এবং ওখানে আমাদের র্যান্ডম স্টোরের যে কো ওনার সে ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাকে বুঝিয়ে বলবে। তো রিকোয়েস্ট থাকলো তোমরা একবার র্যান্ডম স্টোরে যাও এবং সেখান থেকে পুরো প্রসেসটা জেনে নাও, এবং অবশ্যই এই ক্যাম্পেইনটা সফল করো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।